বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো। আর আমিও তোমাদের দোয়ার ফজিলতে বেশ ভালো আছি। তো আজকে তোমাদের জন্য নতুন একটা গল্প নিয়ে চলে এসেছি, যে গল্পটা আজকে তোমাদের বিনোদন দিতে চলেছে। তাই তোমরা এই গল্পটা স্কিপ করে শুনবে না। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, এত কষ্ট করে তোমাদের জন্য বিনোদন দিব বলে গল্প তৈরি করে আপলোড করে থাকি, সেটা যদি তোমরা অল্প একটুতেই শুনে বের হয়ে যাও তাহলে কিন্তু পুরো হিস্ট্রিটার মর্ম বুঝতে পারবে না। তাই গল্পটা পুরোপুরি শুনবে, তাহলে অনেক বিনোদন পাবে, অনেক ভালো লাগবে তোমাদের। যে চলো মূল কথায় চলে যাওয়া যাক। বন্ধুরা, আমার নাম কাকলি। আমি ঠিক যখন কলেজে পড়াশুনো করতাম, এই বয়স অর্থাৎ পুরো যৌবনকাল, যুবতী বয়স, এই সময় আমার বাবা আমাকে হঠাৎ করেই বিয়ে দিয়ে দেয়। কিন্তু আমার ঠিক বিয়ের 1 বছর পূর্বেই আমার মা মারা যায়। আমার একটা ছোট ভাই ছিল, ওর নাম পিয়াস। পিয়াস খুব নম্র ভদ্র, কথা কম বলে। মা 1 বছর মারা যাওয়াতে ওর মনটা আরও সবসময় ক্ষীণ গম্ভীর হয়ে থাকতো। আমি যা হোক যে 2 দিন ওই সংসারে ছিলাম, ওর কোনো অভাব, মায়ের অভাবটা বুঝতে দিইনি। ওর মন খারাপ দেখলে সেটাকে আমি সবসময় চেষ্টা করতাম ওর মন ভালো রাখার জন্য। কিন্তু এখন একটা চিন্তার বিষয়, বাবাও বিয়ে শাদী আর করতে চাচ্ছে না। আর আমারও হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে বাবা বিয়ে দিয়েও দিল। আমি স্বামীর ঘরে চলে গেলাম। কিন্তু আমি স্বামীর ঘরে ঠিক সংসার করছি প্রায় 1 বছর হয়ে গেছে। আমি যে কতটা যন্ত্রণার মধ্যে স্বামীর সংসারে দিন কাটাচ্ছি, এই দুঃখের কথাটা যার কাছে বলবো, অর্থাৎ মেয়েরা তো তার সংসার জীবনের যত ঝঞ্ঝট ঝামেলার কথাটা সর্বপ্রথম মার কাছেই শেয়ার করে। বাবাকে তো সব কথা মেয়ে হিসেবে বলা যায় না। কিন্তু আমার তো বলার মতো কোনো মানুষ ছিল না। এমনিতেই বাবা চাকরি করতেন, একটা ফ্ল্যাট নিয়ে শহরের বুকে ভাড়া থাকতাম। আর শহরের বুকে জানোই তো বন্ধুরা, পাশের প্রতিবেশীরা কেউ আপন নয়। সবাই ভিন্ন ভিন্ন জায়গা থেকে এসে শহরে বাস করে। গ্রামের ব্যাপার হলো সেটা চালা দেয় একে অন্যের আত্মীয় স্বজন। কেউ কারোর কাছে দুঃখে সুখের কথা বলার সুযোগ পায়, কিন্তু আমার বেলায় একদম ঠিক তা ছিল না। যা হোক, আমি আসলে স্বামীর সংসার করতে করতে যতক্ষণে আমার সমস্যা যত দিন যায় তত বেড়েই চলছে। আমার স্বামীর অনেক পরিবর্তন। একদিন বাবাকে বাধ্য হলাম আমার কষ্টের কথা, আমার যন্ত্রণার কথা খুলে বলতে। বাবা বলল, ঠিক আছে মা, যে কথাগুলো তুই বলছিস এগুলো তো আসলে না বললে আমি কি করে বুঝবো। আমি বললাম, তাহলে এখন আমি কি করব? যে সমস্যাটা বিয়ের ঠিক 2-3 মাসের মধ্যে থেকে আমার শুরু হয়েছে। আমি খুব ধৈর্য ধারণ করে এখানে মুখ চিমড়ে দাঁতে চিমড়ি দিয়ে পড়ে আসি। বলার মানুষ নেই, বলতে পারি না। অনেক দিন চেষ্টা করেছি তোমাকেই বলবো, তুমি বাবা হয়েছ তাতে কি হয়েছে, কিন্তু মুখে আসে না, আটকে যাই, তাই বলতে পারিনি। কিন্তু সমস্যা ভোগ করতে করতে আজ যখন আমার পিঠটা পুরো দেয়ালে ঠেকে গেছে, আজকেই তোমাকে বলতে বাধ্য হলাম। কি আর করার, যেটা তুমি ভাবো ভাবো। এখন বলো তো আমি কি করব? বাবা বলল, তোর স্বামী যেহেতু তোর মনের মতো হয়নি, তোর সব কিছু সুখে দুঃখে তোর মন জুগিয়ে চলতে পারছে না, তোর সমস্ত আবদার সে মিটিয়ে চলতে পারছে না একের পর এক, তাহলে আর কি করব? 1 বছর তো বিয়ের বয়স হয়েই গেল, তবে সন্তানাদিও যেহেতু হয়নি, তুই যদি মনে করিস মা যে ওখানে তোর পোষাবে না বা বাকি জীবনটা হয়তো এইভাবে কষ্টেই যাবে, তুই আমার একটা বড় আদরের মেয়ে, তোর সুখ না হলে আমি সেখানে কি করে রাখব? যদি খুবই সমস্যা হয় তাহলে বাসায় চলে আস। আমি বাবার কথায় একমত হয়ে গেলাম যে এই কথাটা যদি আগে বলতো না, তাহলে এতটা দিন আমার এখানে থাকতে হতো না। আমি বাসায় চলে আসলাম হুট করে, স্বামীকে না জানিয়ে। শ্বশুর শাশুড়ি সবাই কেমন যেন আমার সাথে আচরণ করত। অর্থাৎ এক কথায়, একটা মেয়ে যখন শ্বশুর বাড়িতে যায়, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে স্বামী যদি স্ত্রীকে
তার সমস্ত ইচ্ছে চাহিদা পূরণ করে মিটিয়ে না চলতে পারে, তখন ওই মেয়ে বা ওই বউয়ের সমস্ত কাজে কর্মে অমনোযোগী হয়ে যায় এবং খিটখিটি মেজাজ হয়ে যায়। ব্যাপারটা অনেক গভীরের, তোমরা তো বুঝতেই পারছো আসলে আমার কিসে কম ছিল। যা হোক, বাবার সিদ্ধান্তে আমি বাবার বাড়িতে চলে আসলাম। বেশ কয়েকটা দিন যেতে লাগলো। তারপরে হঠাৎ করে আমি বাবাকে বললাম, বাবা একটা কথা বলি তোমাকে, আমি কি তোমার মেয়ে? বাবা বলল, এর কেমন কথা রে কাকুলি, তুই আমার মেয়ে মানে? কেন হঠাৎ এই প্রশ্ন করলি? এটা তো বড় অদ্ভুত একটা প্রশ্ন রে। আমি বললাম, না বাবা, সত্যি করে বলো তো, আমি কি তোমার মেয়ে? তুমি কি আমাকে জন্ম দিয়েছিলে? বাবা থমকে চুপ করে আর কোনো কথা বলে না, দাঁড়িয়ে থাকলো। কিছু সময় বাদে বড় কষ্টে কষ্ট ভরা মুখে আমার কাছে আগিয়ে এসে মাথায় হাত থেকে বলল, কাকুলি তাহলে আমার অতীত ঘটনাটা শোন তাহলে। আমি বললাম, বলো। বাবা তখন আমার মাথায় বেশ সহানুভূতির একটা হাত রেখে বলল, মারে, আমি যখন আমার জীবনে প্রথম বিয়েটা করি, ঠিক বিয়ের একটা মাস পরেই আমার ওই বউটা মারা যায়। মানে তার অবিবাহিত জীবনেই রোগ শোকে ভরা ছিল। চেহারা সব কিছু ঠিক ছিল, শিক্ষিত ছিল, কিন্তু একটু রোগা রোগা ভাব ছিল। আমি ওই মেয়েটার চেহারায় মগ্ন হয়ে বিয়ে করতে রাজি হয়েছিলাম, বিয়েও করেছিলাম। কিন্তু বিয়ের এক মাসের মাথায় ওই মেয়েটা মারা যায়। ইতিপূর্বে তোমার মায়েরও একবার বিয়ে হয়েছিল। তোমার মা ওই ঘরে থেকে একটা সন্তান জন্ম দেয়, সে হচ্ছে তুমি। তোমাকে কখনো আজ অবধি আমি যে তোমার জন্মদাতা পিতা নয় এটা কি বুঝতে দিয়েছি? আমি বললাম যে না, তা ঠিক বুঝিনি, কিন্তু মা যতদিন বেঁচে ছিল আমি কখনো আমার কানের গোড়ে কেউই এরকম কথা বলেনি। কিন্তু ইদানিংকালে দেখছি আশেপাশের মানুষ আমাকে এরকম কথা শোনায় যে, কাকলি তোমার মাটা মারা গেছে, তোমার মাই পৃথিবীতে তোমার আপন ছিল। তোমার বাবা আছে ঠিকই, ওটা তো তোমার জন্মদাতা বাবা নয়। এখানে আমি কনফিউজ, এই জন্য আজকে হয়তো এই কথাটা বললাম। বাবা বলল, হ্যাঁ ঠিকই শুনেছ, হয়তো তোমাকে কেউ কিছু বলেনি, তবে এটাই সত্য, তোমাকে আমি জন্ম দেইনি। তোমার মা তোমাকে হাতে করে আমাদের বাসাতে আসলো, এবং বিয়ের আগে সত্যটা এটাই ছিল যে আমি যদি তোমাকে সহ তোমার মাকে মেনে নিতে পারি আমার জীবনে, তাহলে তোমার মা আমার সাথে বিয়ের পিড়িতে বসবে। আমি রাজি হয়ে বিয়ে করেছিলাম। কিন্তু মারে, আমি তো কখনো সেভাবে তোমাকে সেই চোখে দেখিনি। তুমি আসলে আমাকে ভুল বুঝো না। তোমার মায়ের একটা সময় গেছে অসহায়ত্ব, তার পাশে আমি ঠিকই দাঁড়িয়েছিলাম, কিন্তু সেও যেহেতু আমার জীবনে থাকলো না, চলে গেল। ওই যে আমাদের পিয়াস, শুধু ওকেই আমি জন্ম দিয়েছি, তবে তোমাকে নয়। কিন্তু আমাকে তুমি পর ভেবো না, আমি তো তোমাকে সেই ধরনের কষ্ট দিনি বা সেই ধরনের কথার অবাধ্য হইনি বা সেই অসৎ বা সৎ বাবার মতো আচরণও করিনি। তবে তুমি হঠাৎ এরকম প্রশ্ন কেন করলে মা? আমি বললাম, বাবা আসলে অন্য কিছু ভেবে নিও না, আমি তোমাকে এই জন্যে প্রশ্ন করলাম, তাহলে আমার জন্মদাতা বাবা কি বেঁচে আছে? বাবা বলল, হ্যাঁ সে বেঁচে আছে, তবে আজ পর্যন্ত সে কোনোদিন তোমার মায়ের বা তোমার সংবাদ বা খোঁজ খবর কখনো কারো মাধ্যম দিয়ে জানতে চায়নি। আমি বললাম, তাই তুমি অ্যাড্রেসটা দিতে পারো? বাবা বলল, হ্যাঁ আমি দিতে পারি, কিন্তু দেব না। আমি বললাম, কেন দেবে না? বাবা বলল, এই জন্যই দেব না যে তার নিজের বউকে না হয় মানে ছাড়িয়ে ছুড়িয়ে ভুলে গেছে, কিন্তু একটা মেয়েকে যেহেতু জন্ম দিয়েছে, সেই মেয়েকে ভুলে সে কী করে থাকে, কোনোদিন একটাবার খোঁজ নিয়ে ট্রাই করলো না। আর সেই বাবার কাছে তুমি কেন যাবে বা দাঁড়াবে বা খোঁজ নিতে চাও? আমি বললাম, দেখো কিছু মনে করো না,
যে আমাকে এই পৃথিবীতে জন্ম দিল, তার মুখটা অন্তত একটা বারের জন্য আমি দেখতে চাই। তখন বাবা বলল, ঠিক আছে, দেখবে আড়াল থেকে আমি তার সামনে নিয়ে যাব, তোমাকে ইশারা করে দেখাবো, তবে তুমি কিন্তু কথা দিয়েছ তুমি তার সাথে কোনো কথা বলতে পারবে না, কোনো আবেগে উদ্বুদ্ধ হয়ে তার সামনে ভেঙে পড়বে না, কথা দাও। আমি বললাম, ঠিক আছে, এই যে কথা দিচ্ছি। তারপরে যা হোক বাবার সামনে ওনার কাছে গেলাম, দেখি ওনার শহরের পাইকারি সিট কাপড়ের বিশাল দোকান, অনেক কর্মচারী দোকানের মধ্যে বসা, আর উনি গ্যাস টেবিলে বসে আছে। বাবা ওখানে আড়াল থেকেই আমাকে দেখে বলল, ওই যে ব্যক্তিটা দেখছো গ্যাস টেবিলে বসে আছে ভদ্রমতো, উনি হচ্ছে তোমার জন্মদাতা বাবা। আমি দেখলাম। তারপরে আমি ওখান থেকে যাই হোক চলে আসলাম, বাবার সাথে বাবার কথা রেখেছি। তারপরে একের পর এক যেতে যেতে কয়েক মাস পেরিয়ে গেল। ও সংসার থেকে, স্বামীর সংসার থেকে কেউ খোঁজ নেয় না। শ্বশুর শাশুড়ি তো কেমন জন্য দজ্জাল ব্যবহার করতো আগে পরের থেকেই, কারণ আমার মনেই শান্তি নেই। স্বামী আমাকে কোনো কিছুতেই ভরপুর সুখ দিতে পারতো না, তৃপ্তি দিতে পারতো না। আর এই কথা আমি কাউকে বলার মতো মানুষ পাইনি। একেতেই আমার মা বেঁচে নেই। এই সংসার থেকে যেতে হলে বাবার অবশ্যই অনুমতি লাগবে, তা না হলে আমার ভবিষ্যতে যদি সংসার করতে চাই বা এই ঘর থেকে যদি একেবারে চলে যায়, তাহলে আমার দায়িত্বটা কে নেবে? তাই হয়তো বাবাকে রাজি খুশি করেই আসলাম। তারপরে এক যাই দু যাই এরকম করতে করতে সামনে ঈদের সময় আসলো। ঈদ। বাবা আমাকে টাকা দিল, 10,000 টাকা দিয়ে বলল, কাকিলিমা, তুমি আর তোমার ছোট ভাই পিয়াস এই দুজনের যা কিছু আনুষঙ্গিক লাগে ঈদ উপলক্ষে এটা মার্কেট করবে। আমি বললাম, ঠিক আছে বাবা। কিন্তু এই সময় আমার স্বামী, তার সাথে আমার ডিভোর্স হয়নি, মানে তার বউ হিসাবে আসি, কিন্তু কোনো খোঁজ নেই। এই যে বছরকার দিন আসলো, ঈদ আসলো, কি আমি তার সংসার করবো কি করবো না, কোনো খোঁজ নেয়নি। আমিও চুপচাপ বাবার সংসার এভাবেই পড়েছিলাম, চলছিল এভাবেই। হঠাৎ করেই আমি যেদিন মার্কেট করতে গেলাম বাবার দেওয়া টাকা দিয়ে, সেদিন আমি পিয়াসকে সাথে নিয়েছিলাম। পিয়াসকে কোনো কিছু বুঝতে দেয়নি। ওই দোকানে যে এটা ওটা কেনার ছলে পিয়াসের প্যান্ট শার্টের কাপড় বের করে পছন্দ করতেছিলাম। পাশাপাশি আমার সেই বাবার পাশে গিয়ে মানে ওই সিটটাতে বসলাম। বাবা ক্যাশ টেবিলে বসে আছে, অর্থাৎ যে আমার জন্মদাতা বাবা, সে কিন্তু আমার পরিচয় জানে না। আমি বোরখা পরে মুখটা বেঁধে গেছি, বুঝবে কি করে? আর দেখলেও তো চেনার কথা না। সে তো আমি যুবতী হওয়া বা সাবালিকা হওয়ার এত উপন্দ, সে তো তার মনে থাকার কথাও না। যা হোক, এক কথায় দু কথায় আমি যখন মানে এটা ওটা দোকান থেকে খরিদ করলাম, কিনলাম, ঠিক এমন একটা পরিবেশে আমি একটু আপত্তিকর জানালাম যে এটার কিছু কম রাখেন, এটার প্রাইস একটু বেশি হয়ে যাচ্ছে। কর্মচারীরা বলে, ওই যে মহাজন বসে আছে ওখানে বলেন, যদি 200 কম দিতে হয়, উনি যদি কম রাখবে। আমি তখন আমার বাবা নামের ওই লোকটির কাছে গিয়ে বললাম, দেখুন, এত টাকা জিনিস নিয়েছি, কিছু কম রাখবেন না? বলতে, না, এটা আমাদের পাইকারি দোকান, আমরা এমনিতে খুচরা কম বিক্রি করি, ঈদ উপলক্ষে কিছু বেচা বিক্রি হাতে কেটে করতেছি, তো ঠিক আছে, তুমি 500 টাকা কম দাও। আমি ঠিক তাই দিলাম। উনি টাকাটা আমার হাত থেকে যখন নিতে আসলো, আমি টাকাটা চেপে ধরছি। আমি বললাম, আপনার সাথে আমার খুব জরুরি ভিত্তিক, খুব জরুরি কথা ছিল। বলো, আমার সাথে তোমার কিসের কথা? কে তুমি? তোমার পরিচয়টা আগে বলো। আমি বললাম, সব কথা বলবো, তবে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু দেন। উনি ওনার কন্ট্যাক্ট নাম্বার একটা কাগজে লিখে আমার কাছে দিল। আমি ওই নাম্বারটা নিয়ে এসে রাত্রে একা একা ঘুমাই আলাদা রুমে, পিয়াসের মতো। আর বাবা আলাদা একটা রুমে ঘুমাতো। হঠাৎ করে তার ওই দেয়া নাম্বারটাতে আমি ফোন দিলাম, দিয়ে বললাম, বাবা। বলছে, বাবা মানে? কে তোমার বাবা? আমার তো এত বড় মেয়ে নেই। আমি তখন বললাম, দেখো,
তোমার যে বিয়ের বউ, তার যে একটা বাচ্চা ছিল, কন্যা সন্তান। বলল যে হ্যাঁ ছিল, কিন্তু সেটা তুমি কি করে জানলে, তুমি কে? আমি বললাম আমি সেই মেয়ে, আমার মা বেঁচে নেই, মা মারা গেছে। আর আমার মায়ের যার সাথে দ্বিতীয়বার কাজ হয় উনি বেঁচে আছে, কিন্তু মা নেই। আর আমি সেই কাকলি, তুমি আমার জন্মদাতা পিতা। এখন তো চিনতে পারছো? বলে তাই সত্যি বলছো তুমি? তুমি এত কিছু কি করে জানলে, তুমি কাকলি? আমি বললাম হ্যাঁ, এটা অবাক হওয়ার কিছু নেই। তবে আমাকে কেউ কোনোদিন তোমার পরিচয় জানার সুযোগ করে দেয়নি। আমি খুব চেষ্টা করেছি। যখন আমার বুদ্ধি হয়, আমি অনেক মানুষের মুখে জানতে পারি যে আমি আসলে আমার মায়ের হাত ধরে এই সংসারে আসছি। কিন্তু এই বাবাতে আমার আসল বাবা নয়, আসল বাবা হচ্ছে তুমি বাবা। তখন আমার বাবা বলল, কাকুলি তুমি কালকেই একটু আমার দোকানের উপরে আসো, এবং সে একা আসবে, কেউ যেন না বুঝতে পারে। আমি বললাম ঠিক আছে। তারপর যাই হোক, আবারও আমি একটা কোনো কিছু অজুহাত দেখিয়ে বাসার থেকে কেনার নাম করে বের হয়ে ওনার দোকানের সামনে আসলাম। সালাম দিয়ে বললাম যে আমি কাকলি। তখন বুঝতে পারল। সমস্ত কর্মচারীকে উনি বললেন, তোমরা সবাই ঠিকঠাক বেচাকিনে করো, দেখে শুনে ঠিকঠাক কাজ করো, আমি একটু আসছি বাসার থেকে। এই বলে আমাকে উনি ওনার কার গাড়িতে করে নিয়ে বাসায় গেল। একটু দূরে 10 মিনিট যেতে হয়। ওনার দোতলা বাড়ি। বাড়িতে যেয়ে দেখি উনি আজ অব্দিও বিয়ে শাদী করেনি। কেন করেনি তাও জানি না। আমাকে নিয়ে যাওয়ার পরে বলতেছে, এই বাড়িতে শুধু আমার মা, তোমার দাদি, এই যে মুরব্বী, লাঠিতে ভর দিয়ে হাঁটাহাঁটি করে আস্তে আস্তে, ভালো করে চোখে দেখে না। আর তোমার মা আমার জীবন থেকে চলে যাওয়ার পরে হয়তো আমি বিয়ে শাদী কোনোদিন করিনি। টাকা পয়সার পিছনে ছুটতে ছুটতে নিজের জীবনের প্রতি অতটা খেয়াল করাও হয় না। আজকে উপরওয়ালা আমারে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মানুষ বানিয়েছে। এই শহরে বাড়ি কয়েকখান করছি, গাড়ি, কত লোকজন আমার কাছে খেটে তাদের জীবিকা নির্ভর চালায় করে। কিন্তু তুমি এতটা বছর পরে, এটা আমি খুবই খুশি হয়েছি তুমি আমার কাছে আসছো। আমি বললাম তাই? তো আমি তো থাকতে পারবো না, তোমার সব কিছু দেখে গেলাম। আর তুমি যে আমার জন্মদাতা বাবা, তোমার সব কিছু জানার পরে বা তোমার সাথে একটু কথা বলার সুযোগ হয়েছে বিধায় আমার প্রাণটা জুড়াই গেছে। আমাকে একটু রেখে আসো, আমি বাসায় চলে যাব। বলো না, তুমি যে কোনো সময় যে কোনো মুহূর্তে এখানে চলে আসতে পারো, তুমি আমার মেয়ে, তোমাকে বিয়ে শাদী আমি দেব। কিন্তু আমার বাবা ততক্ষণে জানতো না যে আমার একবার বিয়ে হয়েছে। সেখানে সে সারাসারি হয়নি, কিন্তু আমি তো বাবার বাড়িতে রাগ করে চলে আসছি, এটা উনি জানে না। ওনাকে সব কথা বললাম। এ কথা শুনতেই উনি বললেন, আরে ধ্যাত, যে ছেলের দিয়ে জীবন চলে না তাকে জীবন থেকে সরিয়ে দাও, নতুন করে সংসার করো। ছেলে মেয়েও তো হয়নি, বোকা মেয়ের মতো পড়ে আছে কেন? আর আমার মতো বাবা থাকতে তোমার পৃথিবীতে আর কোনো চিন্তা নেই। যত টাকা পয়সা লাগুক, যদি তুমি সুযোগ করে দাও আমি তোমার বিয়ে শাদী দেব। আমি বললাম ঠিক আছে। তারপরে আমি ওখান থেকে যাই বাসায় চলে আসলাম। ভালোই লাগতে লাগলো যে এতদিন পরে আমার জন্মদাতা বাবা আপন বলে একজন আছে এই পৃথিবীতে। এটা ভাবতেই খুব খুশি খুশি লাগলো। আর এই বাবাকে আমি যা অতটা বুঝতে দিইনি যে আমি আমার জন্মদাতা বাবার সাথে হয়তো কথা বলেছি বা সেখানে গিয়েছি। হঠাৎ করে একদিন এই বাবা জানতে পারে যে বাবার ঘরে আমার মার দ্বিতীয় কাজ হয়, যে আমি চুপি চুপি ওখানে যাই বা দেখা করি। এটা উনি বুঝে ফেলে, যেভাবে হোক জানতে পারে। এটা আসলে আমি বুঝে উঠতে পারিনি। সেদিন থেকে উনি আমার সাথে কেমন একটা আচরণ করতে লাগলো, মানে এমন আচরণ আমি তার মধ্যে জীবনে কখনো আশা করিনি। হঠাৎ করে একদিন অফিস থেকে ফিরেই বলতেছে, কাকলি এদিকে এসো তো। আমি তার হাতে ধরে রাখা ব্যাগটা হাত থেকে নামিয়ে বললাম, কি এর মধ্যে বাবা? বলো অনেক কাপড় চুপুর আছে,
আর কিছু খানাপিনা আছে, নাও রাখো, আমি আসছি, তোমার সাথে আমার খুব জরুরি ভিত্তিক কয়েকটা কথা বলার ছিল। আমি বললাম ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমাকে খাবার দিব, আর খেতে খেতে সব কথা শুনবো। বললো ঠিক আছে, আসছি। তার মনটা কেমন যেন ভার ভার, মানে চিন্তিত চিন্তিত। হঠাৎ করে আমাকে বলতেছে যে কাকলি, তুমি আমাকে নিজের মনের কাছ থেকে আলাদা করে দিচ্ছ দিনে দিনে, ক্রমেই দিন যাচ্ছে, ক্রমেই তুমি আমাকে পর ভাবতে শুরু করছো। নিশ্চয় তুমি আমার কথা বুঝতে পেরেছো। মানে তুমি তোমার জন্মদাতা বাবা, তার সাথে একবার না দেবে নাই, বারংবার দিয়ে সাক্ষাৎ করছো এবং সেখানে গিয়ে নিজের পরিচয় সব কিছু বিলাই দিয়েছো। তাহলে এতগুলো বছর আমি যে তোমার দায়িত্ব নিয়ে লালন পালন করলাম, উনি কোথায় ছিলেন? উনি তো একবার খোঁজ নিয়ে, আরও মানুষ চেষ্টা করলে হারানোর জিনিস পৃথিবী যেখানে তা খুঁজে বের করতে পারে, উনি চেষ্টাই করে দেখেনি। আর সেই বাবার সাক্ষাৎ পেয়ে তুমি আমাকে ক্রমেই দূরে ঠেলে দিচ্ছ। তুমি আগের মতো আমার টেক কেয়ার করো না, আগের মতো আমাকে ডেকে ডুকে খেতে দাও না। এটা আমি বুঝতে পারছি। আমি তার কথা শুনে অবাক হয়ে গেলাম। আমি বললাম দেখো বাবা, এইরকম কিছু না, তুমি কিছু মনে করো না। হ্যাঁ, আমি তার সাথে দুবার সাক্ষাৎ করেছি এবং আমার কথা বলার ইচ্ছে জাগছিল, তাই কথা বলেছি। তার মানে এই নয় আমি তার উপরে নির্ভরশীল হয়ে গেছি বা তার কাছেই আমার সব কিছু আত্মসমর্পণ করছি, তোমাকে আমি বলে যাচ্ছি, এটা ভেবো না। বলবো না, আমার বোঝার আর কিছু নেই। পর কখনো আপন হয় না। ওই যে দেখছো না আমাদের পিয়াস, পিয়াস কিন্তু কখনো আমাকে ছেড়ে কোথাও যাবে না। কিন্তু তুমি যেহেতু তোমার জন্মদাতা পিতার খোঁজ পেয়েছো, আজও খানক তুমি ঠিকই তার কাছে চলে যাবে। তার মানে তুমি আমার আপন কেউ না, পর। আর যে সম্পর্কটা ধরে তুমি এখন ডাকছো, এটা একটা মিথ্যে আশ্বাস, মিথ্যা বাহানাতা। আমি বললাম এটা ভুল কথা তোমার বাবা, এভাবে বলো না। আমার মা বেঁচে নেই, তোমার হেলায় বড় হয়েছি, তোমার কাছেই আসি, তাই বলে এটা ভাবা তোমার উচিত নয়। বাবা বললেন হ্যাঁ উচিত না, কিন্তু আমি ভাবতে বাধ্য হচ্ছি, কারণ তুমি সেখানে গেলে সেই হারানো বাবার কাছে, যখনই তুমি বারবার যাচ্ছ আমার চোখের আড়াল করে যাচ্ছ, আমাকে জানাচ্ছ না, একটাবার জানানোর প্রয়োজনও মনে করলে না। আমাকে একটাবার রিকোয়েস্ট করেছিল আমি তোমার বাবার কাছে তোমাকে নিজে দেখায় নিয়ে আসলাম, কিন্তু তারপর থেকে নিজের চোখ খুলে গেছে, এখন নিজে নিজে যাচ্ছ। তার মানে কি? আস্তে আস্তে দেখবো যে তুমিও আর বাসায় ফিরোনি, যার ধামায় তার চাল চলে গেছে। এটা কি ঠিক হচ্ছে? তোমার প্রতি কি আমার কোনো দাবি দায়িত্ব কিছুই নেই? আমি তার কথায় আর উত্তর দিতে পারিনি, চুপ করেছিলাম মাটির দিকে মুখ নিচু করে। সে লাস্ট কথা বলল ঠিক আছে, তুমি আমার সাথে যা আচরণ করতে শুরু করছো, এখন থেকে মনে রাখবা আমিও তুমি যা দেবে আমিও তা ব্যাগ দেব, এবং সেটা আজকের থেকে শুরু। আমি তবুও কিছু বললাম না। আমার মা খুব সুন্দরী মহিলা ছিলেন, তার ঘরের মেয়ে। আর আমার জন্মদাতা বাবা বিশাল উঁচু লম্বা, পাহাড়ের মতো, কি সুন্দর। এখনও দেখলে তাকে মনে হয় না যে সে একটা মানে অবিবাহিত ছেলের মতো লাগে। বয়স হয়েছে তার যথেষ্ট, কিন্তু যুবকের মতো লাগে, খুব হ্যান্ডসাম। কিন্তু আমি তার মেয়ে, আমি যেমনি উঁচু লম্বা তেমনি আমার সব কিছুই খুব সুন্দরী, পছন্দসই। একটা ছেলে দেখলে অবশ্যই চোখ ফেলতে পারে না। যা হোক, হুফুরাল্লাহ দেয়া তার সৃষ্টির অত প্রশংসার আমি নিজে মুখে করব না, সবাই তাই বলে তাই বলছি। তো হঠাৎ করে একদিন ঝড় বৃষ্টির রাতে, রাত গভীরে, ওনার মনে যে এসব কী চলছিল, শয়তানি বাসনা, তার আমি জানিনি। আমি সরল মনেই ছিলাম। আমি আমার রুমে হালাতে ঘুমাতাম, পিয়াসের রুমে, বাবা আমার পরের রুমটাতেই ঘুমাতো। আর ওদিকে শ্বশুর শাশুড়ি আমার যেখানে বিয়ে হয়েছিল তাদের সাথে আমার কাগজ কলমে কোনো ডিভোর্স হয়নি, তবে তারা কোনোদিন আর খোঁজও নেয় না। এক এক করতে করতে বেশ কয়েকটি মাস পেরিয়ে গেল। আমি বড় চিন্তিত ছিলাম। বাবা আমাকে, যার আন্ডারে আমি বড় হয়েছি, পালিত বাবা, সে আজকাল আমাকে ভুল বুঝতে শুরু করেছে এবং পরিষ্কারভাবে বলে দিয়েছে আমি তার সাথে যে আচরণ করব সে আমাকে এরকম আচরণটাই রিটার্ন করবে। ব্যাপারটা আমার কাছে খুব কৌতূহল, অদ্ভুত। আমি নিজের মনের কাছে চলাফেরায় কোনো শান্তি পাচ্ছিলাম না।
সবসময় ছোট ছোট টেনশন কাজ করতো, চিন্তিত থাকতাম যে সত্যি তো উনি তো আমার জন্মদাতা বাবা নয়, আমিও পর উনিও পর। তো সেই সময় আমি একটা এরকম যুবতী মেয়ে এই বাড়িতে থাকি, সেও প্রায় যুবকের ন্যায় ধরতে গেলে 52-53 বছর বয়স হবে, কিন্তু বিয়ে শাদী করেনি। পর ভেবে যদি কিছু একটা মানে এরকম কিছু হয়, ভাবছি নানানটা, সত্যি তাই হলো। ওই যে থেমে গেলাম, হঠাৎ ঝড় বৃষ্টির রাতে, মানে গভীর রাত্রে, রাত বেশ হয়েছে, প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইছে, সাথে ছোট্ট সিলসিলা বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ভাব। বাবা আমাকে দরজায় এসে নক করে ডাকলো, বললো কাকলি জেগে আছো? আমি এক ডাকেই, মানে আমি ঘুমাইনি তো, প্রায় রাত 12:30-1টা বাজতে যাচ্ছে। আমি ডুসমুস করে প্রথম ডাকে উত্তর নিয়ে বললাম যে না, আমি তো এখনো ঘুমাইনি। কেন? বললো যে তুমি একটু এদিকে আসো, পিয়াস এখন ঘুমাচ্ছে, তোমার সাথে দুটো গুরুত্বপূর্ণ কথা আছে আমার। আমি বললাম ঠিক আছে, আসছি। এই বলে খুব চিন্তিত মুক্তি তার সামনে তার রুমে গেলাম। হুট করে বিদ্যুৎ চলে যায়, রুমটা বিদ্যুৎ অন্ধকার হয়ে যায়। কিন্তু আমাকে সে ডেকে নিয়ে যেয়ে বলল যে কাকলি, সত্যি কি হাস্যকর একটা ব্যাপার, তাই না? আমি বললাম তার মানে কি? কি হাস্যকর ব্যাপার? কি বলছে সব যাতা? বলছে না, আমি তোমাকেই বলছি, তুমি তোমার বাবাকে পেয়েছো, তোর মা চলে গেছে, আমি তো তোমার কেউ না। সত্যি তুমি মুখ দিয়ে যেটাই যতই বলো, আসলে সত্যিকার অর্থে আমি পর, তুমিও পর, তুমি অন্যের মেয়ে, আমি আলাদা একটা মানুষ। আমি বললাম হ্যাঁ, এটা আদি সত্য কথা। তাই বলে মনের কাছে তো আমি তোমার উপর আস্থা করি, তবে হঠাৎ এত রাত্রি কথা বলার জন্য রাখছো? বলে যে না, আরও কিছু কথা আছে। ইতিপূর্বে তার বালিশের পাশে হেলান দিয়ে রাখা অ্যান্ড্রয়েড ফোনটা, তার স্ক্রিনে আমার চোখ চলে যায়। দেখি সে ওই সমস্ত ভিডিও দেখছে। বুঝতেই তো পারছো বিকট সাউন্ড হচ্ছে, মানে বিরক্ত করে। আমি চোখটা লজ্জায় নামিয়ে সরিয়ে ওদিক ফিরে বললাম যে কি বলে, তাড়াতাড়ি বড়, ঘুম পাচ্ছে, না হয় কাল শুনবো আবার। বলে যে না, যাচ্ছ কোথায়? তোমার সাথে আমার আরও কথা আছে, আমার মনের অবস্থাটা ভালো নেই, আমাকে একটু বোঝার চেষ্টা করো। মানে কোনোদিন তার কাছে আমি এটা আশা করিনি। সত্যি ছেলেরা যদি এই সমস্ত কিছু ভিডিওতে যদি দেখে, তার ভিতরে তো পরিবর্তন আসাটাই স্বাভাবিক। আর সেদিন নৈরাত্রে সত্যি তার মনে এরকমটাই হয়েছে। আর উনি ফারাজ করে পরিচয়টা আমার সাথে থেকে ভিন্নতা করে নিল, যে উনি আমার আপন কেউ না, আমিও তার রক্তের সম্পর্কের কেউই না। এটা উনি বারবার বলছে। তার মানে কি? তার মানে এটাই দাঁড়াচ্ছে যে উনি আমার সাথে ঠিক অন্য একটা বিহেভ করবে। এক পর্যায়ে আমি ওখান থেকে ডুমরে মুছড়ে বললাম না ঠিক আছে, আমি বুঝতে পারছি তোমার মনের যে অবস্থা, আমি একটা যুবতী সুন্দরী মেয়ে, তবে তুমি থাকো, আমি কাল সকালে তোমার সাথে কথা বলবো, এত রাত্রে আমি তোমার সাথে কথা বলতে চাচ্ছিলাম না। আর তাছাড়া বিদ্যুৎ চলে গেছে, রুমটা অন্ধকার। সে বলে যে হ্যাঁ অন্ধকার, তাতে কি হয়েছে, তুমি আর কিছুক্ষণ থাকো। এক কথায় দু কথায় বিদ্যুৎ চলে আসলো, রুমটা পুরো আলোকিত হয়ে গেল। আমি তাকে কোনো পাত্তা দিইনি, সোজা আমি আমার রুমে চলে এসেছি। কিন্তু সে দরজা আটকে দিল, বলল ঠিক আছে কাল দেখা যাবে। আর সে রুমটা যখন আটকায় দিছে, আমি আমার রুমে এসে না ঘুমাইয়ে ঠিক 10-15 মিনিট পরে হাঁটি হাঁটি পা করে তার দরজার পাশে এসে পায়চারি মারছিলাম যে আসলে তার মনে সব কী চলছে, আর সে যে সমস্ত ভিডিও দেখছে কি হচ্ছেটাকে কি করছে উনি দেখে। তো ছোট্ট জানালা, আটকানো জানালার ছিদ্র দিয়ে তাকে দেখি সে খেসতেছে, মানে ওইটা দেখছে, হাত দিয়ে ফেলছে, ওইটা বের করে দিচ্ছে। তার ওইটা বিশাল বড় এবং অনেক মোটা লম্বা। কিন্তু দুঃখের বিষয় সে বিয়ে শাদী করেনি,
তার ওইটা দেখে তো আমার মনের মধ্যে খুব লোভ জাগলো। দারুণ, মানে সেই সুন্দর, অনেক লম্বা, কি সুন্দর মোটা, কিন্তু তার মনটাও বেশ সহজ সরল, তার মনটাও অনেক বড়, সেও যেমনি উঁচু উঁচু লম্বা। তবে আমার জন্মদাতা মা, উনি মারা যাওয়ার পরে উনি বিয়ে শাদী করল না। আর আজকে যেহেতু আমার বিপক্ষে উনি ঘুরিয়ে দাঁড়িয়েছে, আমি এটাই ভাবতেছি যে উনি চাইলে যে কোনো মুহূর্তে আমাকে যে কোনো পরিস্থিতির শিকার হতে পারে। এটাই আমি নিয়ে চিন্তিত, আর ঠিক তাই হতেই চলেছে। জানালা ছিদ্র দিয়ে তাকিয়ে দেখি উনি বারবার ওটা দেখে হাতে মারছে, আর ওটা বেশ বড় আকারে, তো মোটাও ছিল যথেষ্ট। কি সুন্দর, আমি ওটা দেখে মানে খুবই মুগ্ধ হয়েছি। পরে আমি রুমে যাই, রুম থেকে ফের হাসি কাশি দিয়ে, মানে এমনি একটু মানে কাশি দিতে দিতে সাউন্ড শব্দ করতে করতে তার রুমে আসি আবারও, এসে দরজায় নক করি। মানে আমার আর দর্শ হয়েছিল না, ভালো লাগছিল না। তারপর বললো যে কাকুলি তুমি আসছো, তুমি না চলে গেলে, ঘুমাওনি? আমি বললাম যে না, ঘুম আসছে না, তুমি যে না আজকে কেমন একটা বিয়ে করছো আমার সাথে। বললো যে হ্যাঁ কী করবো, আমার জায়গায় যদি তুই থাকতিস তাহলে তুই ঠিক এটাই করতিস। আমার মনের অবস্থানটা একটু বোঝ। সেই ছোট্ট থেকে এত বড় হয়েছিস, কোনো দিন কি তোর সাথে আমি কোনো খারাপ বিহেভ করছি বা তোকে কখনো অভাব বুঝতে দিয়েছি? নিশ্চয় না। আমি বললাম না, তা তো করনি। তবে তোর কাছে কি কোনো আমি আপত্তিকর কোনো কিছু জানিয়েছি? বললাম যে না, তাও জানো নি। তবে যে তখন বলে যে হ্যাঁ, তবে আজকে আমার মনের বিরুদ্ধে যা চলছে, তোকে আমি কী করে যে বলি আর কী করে যে বোঝাই, কিছু বুঝে উঠতে পারছে না। আমি বললাম থাক, আর বাহানাটা করতে হবে না, এদিকে আছেন স্যার। এই যে স্ক্রিনে ওসব কী চলছে, ওটা কী দেখছেন? ও কী দেখছ? আরে হাতে মারছে, এটা শরীর খারাপ করে না? এটা হাত দিয়ে এটা করতে নেই, স্বাস্থ্যের ক্ষতি হয়। কাজে লাগানোর নামে খুঁজতেই ওইটা দিয়ে করছে। খুব সুন্দর তো বানিয়েছ, সব উপরওয়ালা দিয়ে। আমার তো দেখে আর দর্শ হয়েছে না, তাই আবার আমি বলো যে দাঁড়ি তুমি সব কী করে জানলে, কোত্থেকে দেখলে তুমি? আমি বললাম আমি সব দেখছি। আমি চলে আসার ঠিক 5 মিনিট পরে উকি দিয়ে তোমার এই আটকে রাখা জানালার পাশে দাঁড়িয়ে ছোট্ট সিট দিয়ে সব তোমাকে ফলো করছে। তুমি কি দেখছো, কিভাবে চলছো, কিভাবে তোমার সময়টা কাটছে, এটা দেখলাম। তাহলে তুমি এতদিন এভাবেই চলছো? এটা ঠিক না। বলে দিয়ে স্যার আর কী করবো, আমার তো কোনো ব্যবস্থা নেই। আমি বললাম না, ওটা করতে হবে না। এতটা দিন আমি এখানে আসি, এতক্ষণ ধরে তুমি আমাকে যে কথাটা বলছো, এখন আমি তোমারে বলছি, বিশ্বাস করো তোমাকে ওই বাবা নামে শব্দটা ধরে আর ডাকতে ইচ্ছে করছে না। শুনে বললেন কেন? আমি বললাম দেখো, আমাকে যে বাড়িতে বিয়ে দিয়ে পাঠিয়েছিলে, আমার স্বামীর যদি এরকম ম্যাবিলিটি থাকতো, আমি যা আজকে স্বচক্ষে দেখতে পেয়েছি তোমার মধ্যে, আমি নিশ্চয়ই ও ঘর থেকে আসতাম না। ঠিক আমার এইটারই অভাব ছিল। আজকে তোমার এটা স্বচক্ষে না দেখলে আমি বুঝতামই না, ব্যবধানটা খুঁজেই পেতাম না। আমার খুব ইচ্ছে করছে। বললো তাই? তাহলে দেরি করছিস কেন? তোকে যেহেতু সারাটা জীবন আর্থিকভাবে সহযোগিতা করে আসছি, কোনোদিন অভাব অনটন কী জিনিস বুঝতে দেয়নি, তো সমস্ত ইচ্ছে আমি পূরণ করেছি, আবদার পূরণ করেছি। তবে আজকে যদি তোর মনে হয় কোনো ইচ্ছে থাকে, আমি সেটাও হয়তো পূরণ করব। তুই তেমন মনের অবস্থানটা বুঝতেই পারছিস। পাশাপাশি তোরও তো দরকার। দেখ না কতটা দিন তুই এখানে এইভাবে আসিস, মনটা কেমন হয়ে থাকে তোর। আমি বললাম হ্যাঁ থাকে, তবে সত্যি করে বলো, বৈধতা একটা জিনিস, দেশে আইন বলে একটা কথা আছে, সেটার বিরুদ্ধে যাতে না যায়, চূড়ান্ত সিদ্ধান্ত নাও। আমার সাথে একটু হিসেব নিকেশে বসো। উনি বললেন তাই, ঠিক আছে বলো। আমি বললাম শোনো, আসলে মানুষ একজনকে অপরিচিত মানুষকেও যদি ডাকে, হয়তো ভাই, আঙ্কেল, দাদা, খালু, মামা, একটা কিছু বলে ডাকে, ডেকে নাম ধরে তো দেখা যায় না। মনে করো আমার জীবনে ঠিক তুমি তাই। আমার মা যেহেতু এ ঘরে আসছিল, সে আর বেঁচেই নেই তো, আর আমি যেহেতু তোমার জন্মের কেউ না,
আমি অন্য, আমার বাবা বেঁচে আছে, আমি অন্যের মেয়ে, তোমার সাথে আমার কোনো ব্লাড কানেকশন নেই, বা আমি তোমার পর, তুমিও আমার একদম সেফ পর। আমি যদি আমার জন্মদাতা বাবার কাছে চলে যায়, সে যদি জায়গা দেয়, পৃথিবীর কেউ কিন্তু আটকে রাখতে পারবে না, তুমিও ঠেকাইতে পারবে না। শেষে কি দাঁড়ালো, তুমি পরই থাকলে। তাই বলি কি, সব জায়গায় ঠিক আছে, লাইন ক্লিয়ার। তোমার কষ্টটা আমি বুঝতে পারছি, আমাকে এত বড় করছো। তোমার এই দেয়া ঋণ কিছুটা যদি আমি পরিশোধ করতে পারতাম, নিজেকে একটু হালকা লাগতো। উনি খুব খুশি, বলে তাহলে আয়, আর দেরি করছিস কেন? তুই আমার অবস্থাটা বুঝতেই পারছিস, আর বিশ্বাস কর, আজকে যা তুই সচক্ষে দেখছিস, আমার স্ত্রীটা চলে যাওয়ার পরে এইভাবেই আমার দিনটা কাটছিল, হাতের কাজ দিয়ে সেরে সেরে চলতাম। কিন্তু করার তো কিছু নেই, রাত আসলেই নিজেকে বড় একা লাগে, তখনই মোবাইলে এরকম দেখি, আর ওটা হাতে মেরে বের করে দিয়ে কী করবো, ভালো লাগে না। পরে নিজে যখন মনটা শান্ত হয় তখন, কিন্তু এটা আর কতকাল বল। তাছাড়া তোকে একটা কথা বলি, দেখতো এই ছবিগুলো দেখতে পাচ্ছিস মোবাইলে? আমি বললাম কই দেখি, কার ছবি? এখন দেখি ওই প্রত্যেকটা ছবি আমার। আমি বললাম বাবা, এসব কী রে? তা আমার ছবি সব। এই তুমি এই ছবিগুলো কোথায় পেয়েছ? বলে যে তুই যখন স্নান করতে যেতে, আমি গোপনে এই দেখ, এই বোতাম ক্যামেরাটা ওখানে লাগিয়ে রাখতাম, যতক্ষণ তোর গোসলটা শেষ না হতো, স্নান করাটা শেষ না হতো, অতক্ষণ আমি দেখতাম। এই ভিডিওটা এখানে আমি সরাসরি ট্রান্সফার করে নিয়ে আমি আস্তে আস্তে এটা দিনে দিনে দেখতাম, আর এভাবে হাতের কাজ চলছিল। আর তাছাড়া ওখান থেকে কিছু কিছু করে শর্ট করে পিক করে ছবি করে করে একে রাখছি, যখন ইচ্ছা হয় তখন আমি তোরে দৌড়ে দৌড়ে দেখি। তোকে নিয়ে দীর্ঘদিন আমি জল্পনা কল্পনায় বিশাল বড় ভালোবাসার একটা উদার মনের পাহাড় তৈরি করেছি। কিন্তু কাকুলি, আমি জানি সত্যটা যেদিন ফাঁস হবে, তুই তোর আসল বাবার পরিচয় পাবি, জানতে পারবি, সেদিন তুই ঠিকই পর উড়াল পাখির মতো তোর নিজের জায়গায় চলে যাবি। আমি পরই থাকবো। তুই যে আমার মেয়ে নয়, তুইও তোর মতো আলাদা করে নিবি নিজেকে। তখন আমার সব বৃথা। হার তুই আজকে যেরকম দেখতে শুনতে, তোর সব কিছু আমার মন ছুঁয়ে গেছে। তুই যে আমার কল্পনার রাজ্যে সবসময় আসিস, তার কথা শুনে আমি তো পুরো অবাক। এসব কী চলছে এসব? তার মানে আমার কোনো কিছুই তার দেখা বাদ নেই। তাহলে আর কি? আমি বললাম ঠিক আছে, দেখো তাহলে আমি কাজী অফিসে গিয়ে আমার ওই আগের পক্ষের ওই ব্যাপারটা আমি কাগজ কলমে ওইটা পরিষ্কার করে দিই। উনি বললেন কেন? আমি বললাম যে এই জন্য পরিষ্কার করে দেবো, যাতে কারোর দাবি আমার প্রতি, বইয়ের যে একটা দাবি, সেটার জন্য একটা ছেলে না করতে পারে। তারপরে বলে যে তারপরে কি হবে? আমি বললাম তারপরে যদি আমি সিদ্ধান্ত নিই যে আমি যাকে খুশি তাকে পছন্দ করে বিয়ে করব, তার সাথে সংসার করব, আর তাকে আমার সব কিছু উজাড় করে দিব। বলো বুঝতে পারছি, তবে এখনকার ব্যাপারটা? আমি বললাম যে এখনকার ব্যাপারটা আমি এখন সলভ করে দেব। তোমার কষ্টটা দেখে আর আমার ভালো লাগছে না। এইভাবে কেউ কষ্টে জীবন দান করে? এইভাবে মন মানসিকতা থাকলে বা রেখে তার দিন চলে? তাছাড়া সংসারের যাবতীয় কিছু আমি তো খুব খেয়াল খুশিতে ম্যানেজ করে চলছি, মেনটেন করে চলছি। কখনো তোমার কিন্তু আমি এইভাবে দেখিনি। আজ যেহেতু বুঝতে পারছি, এই রাত গভীরে, অর্ধেক মাঝরাত, ও রুমে পিয়াস পরে পরে ঘুমাচ্ছে। নাও, তোমার মনের কি ইচ্ছা আছে বলো, আর সেটা তাড়াতাড়ি সেরে নাও। আমি ঘুমাবো, তারপরে কালকে তোমার সাথে আমি কোর্টে যাব। সে যা হোক, লাইটটা নিভিয়ে দিয়ে, বুঝতেই তো পারছো, পুরো আধা ঘন্টা রেস্ট নিল। তারপর আবার মানে পর 2বার, সে কত সময় ধরে। তার ওটা না বেশ বড় মাপের ছিল। আমার প্রাণটা একদম ভরে গেল। আর আমি তো এই সুখটাই স্বামীর সংসারে পাইনি। এইরকম সুখী হতে পারলে কি আর আমি স্বামীর সংসার ছাপতাম? আজকে আমার জীবনের এই গতিকে আসতো না।
আমার যে জীবন যৌবন উপরওয়ালা দান করেছে, সেখানে আমার জন্য যা সঠিক কিছু দরকার তা আমি ঠিক ওই স্বামীর মধ্যে পাইনি। আর এটা দিনের পর দিন শুয়ে অনেক কষ্ট নিয়ে এই সংসারে চলে আসছি। আর আজ কি যেহেতু তার মধ্যেই এইরকম কিছু দেখতে পেয়েছি, আমি আসলে এটাই ধার্য করলাম যে এটাই আমার লাগবে। আর এই জন্যই আমি আর কোনো বাধা নিষেধ কোনো কিছু আপত্তি করছি না। আমার টানটা ভরিয়ে দিল। খাটের একসময় যে ঘ্যাঁকর গ্যাকর গ্যাগর গ্যাগর ঢক ঢুক, মানে রুমের মধ্যে যে একটা ঠাস ঠুস একটা বিকট শব্দ আওয়াজ, এটা কেমন যেন অর্ধেক রাত্রিত। পিয়াস কীভাবে যেন ঘুম থেকে উঠে পড়ল। উঠে মানে আপু হাপু করে ডাকছিল। আমি তো আমার রুমে নেই। আমি তাড়াহুড়ো করে সমস্ত কিছু সেরে বারান্দায় দেড়টুকুত করে আমি আমার রুমে ঢুকে পড়ি। তারপরে বললাম, পিয়াস, হ্যাঁ ডাকছো, কিছু বলবে? পিয়াস তখন উঠে বলল, হ্যাঁ তুমি রুমে ছিলে না? আমি বললাম যে না, আমি একটু বাথরুমে গেছিলাম তো এই জন্য। কিছু হয়েছে? কিছু লাগবে তোমার হঠাৎ এত রাত্রে? পিয়াস বলল, তুমি একটু শুনে যাও তো। আমি তখন আমার মুখটা কেমন ঘর মাখতেছিল, তোয়ালে দিয়ে ভালো করে পরিষ্কার করে ঠিক স্বাভাবিক অবস্থায় তার কাছে আসলাম। এসে বললাম, কী হয়েছে? বলে যে বাবাকে একটু ডাকো তো, বাবা একলা একলা ঘুমায়। বাবার আবার কিছু হলো টলো নাকি ঘুমের মধ্যে? মানে ওই রুম থেকে কেমন যেন একটা বিকট শব্দ আসলো। অনেক সময় ধরে এটা আমি শুনছি, আমার ঘুম পেয়ে গেছে, কিন্তু বাবাকে ডেকে সাহস পাচ্ছিলাম না। তুমি একটু দেখো তো। আমি বললাম, ঠিক আছে, দেখছি। ওনার দরজাতে খোলাই ছিল, আমি কোনো রকম মেলে আসছি। আমি যে বললাম যে না না, সে তো উঠছে, আমি গায়ে টুকা দিতেই উঠে পড়ছে, কোনো সমস্যা নেই। ওই বলছে যে ওই যে খাটের কেমন যেন শব্দ মনে হচ্ছে ঢোল লোকের বাচ্চা ওই রুমে, কী যে হয়েছে। আমি বললাম, ও এরকমই, উনি ভারী মানুষ তো, নড়াচড়া করে শুয়েছে, হয়তো খাটটা পুরনো হয়ে গেছে এই জন্য এরকম। তুমি শুয়ে পড়ো, চিন্তা করো না, সব ঠিক আছে তো, আর কিচ্ছু নেই, ঘুমো। পিয়াস ঠিক তখন ঘুমিয়ে পড়ল। ঠিক ফজরের আজান পড়বে, মানে প্রায় 4টা বাজবো ভাব। পিয়াস আবারও পিয়াসের রুমে সামনে এসে দেখি, মানে নাক ডেকে ডেকে পড়ে পড়ে ঘুমাচ্ছে, গভীর ঘুমিয়ে আছে পিয়াস। কিন্তু ও পাশে একজন আর এ পাশে আমি, দুদিনের চোখে সারা রাত ঘুম নেই। আমার আবারও অবুঝ মনকে বুঝাইতে পারিনি, মনের মধ্যে অনেক কিছু বলতে লাগলো, আনচান আনচান করতে লাগলো। আমি আবারও তাকে বললাম যে ঘুম আসছো নাকি? বলে যে না, ঘুম কি আর আসে আজকে? আজকে যেন আমার একটা স্বপ্নের রাত যাচ্ছে। কতকাল পরে যে আমি কি বলি, আজকে অনেক সুখে আছি, শান্তিতে আছি, অনেক জল্পনা কল্পনায় আরও মেতে উঠছি। মানে মনে হচ্ছে যে না, আমি সারাটা জীবন যাকে গোপনে গোপনে কত ছবি উঠালাম, ভিডিও করলাম, কত কিছু দেখি, আস্তে সেটা বাস্তবায়ন হয়ে গেল, এটাই ভাবছি। তবে যে রাত পোহানো পোহানো ভাব, তুমি আবারও আসলে কিছু বলবে? আমি বললাম যে হ্যাঁ, আমার খুব ইচ্ছে করছে তোমার পাশে একটু বলবো, আরও দুটা কথা বললি, তুমি বোঝো না? এখানে বলতেই আবারও একবার। তখন বললাম কি, এই খাটটা না বিকট আওয়াজ করে, কেমন যেন ভাল লাগে না, ফ্লোরে ঘুমতো। পিয়াস ওদিক থেকে কেমন যেন এরকম নড়াচড়া শব্দ পেলে ভয় পায়। বললো যে হ্যাঁ সত্যি তো, আমরা আসলে ভুল করেছি। তারপর ঠিক ফ্লোরে বিছনা দিয়ে ওখানেই যাক একটাবার ওখানে শুয়ে গল্প টল্প করে সব সেরে সুরে খুব শান্তি মুখরিতভাবে রুমে আসলাম। তারপরে রাত পোহালো, সকাল হলো। পাক পবিত্রতার সহিত রান্নাবান্না সেরে তাকে অফিসে বের করে দেওয়ার পাশাপাশি পিয়াস সে চলে গেল বের হয়ে, আর আমি তার সাথে কাজে অফিসে গেছি কোর্টে পড়ে। সেখানে গিয়ে আমার যে শ্বশুরবাড়ির মানে সম্পর্কটা, ওটা একবারে ক্লিয়ার করে দিলাম, হিসাব মেকেজটা কাগজটা পাঠিয়ে দিলাম। তারপরে আমি বাসায় আসলাম, উনি যে অফিস করে বিকালে ফিরল। এবার ওনাকে বললাম, দেখো আমি তোমার সমস্ত ইচ্ছে, তোমার সারা জীবনের স্বপ্ন আমি বাস্তবায়িত করেছি
আর সেই জায়গা থেকে আমি অনেক সুখী। এটাই আমার জীবনে পাওনা ছিল বা এটাই চেয়েছিলাম। আর এই অভাবেই আমি ওই সংসার থেকে চলে আসলাম। সেখানে ভাত কাপড় টাকা পয়সার কোনো অভাব ছিল না সে সংসারে। এখন আমার একটা কথা রাখতে হবে। উনি বলল, কি কথা? আমি বললাম যে দেখো, আমার আসল যে বাবা, আমার জন্মদাতা বাবা, তার কাছে আমি 2 বা 3 বার গেছি এবং আমার সমস্ত পরিচয় বার্তা উনি সব কিছু পরিষ্কারভাবে, আর সেখানে আমি গেলে অন্তত আমার জায়গা আছে, আমার যা ইচ্ছে, আমার যা চাওয়া সে সব কিছু মেনে নেবে। তাই আমি ডিসাইড করেছি, যেহেতু আমিও পর তুমিও পর, তোমার আমার সম্পর্কের মধ্যে আপন কোনো কিছু বা ব্লাড কানেকশন নেই, সেখানে আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে নিয়ে বিয়ের পিড়িতে বসতে চাই। আমি তোমার মতো এরকম পারদর্শী হ্যান্ডসাম দর্শনদারী স্বামীকে আমার জীবনে চাই। হতে পারে তুমি আমার বয়স অনেক সিনিয়র, তাতে কিচ্ছু দেয় আসে না, তোমার দম আছে বটে, আর তোমাকে আমি সিলেক্ট করেছি, আর তোমার মতো এইরকম ছেলেই আমার জীবনে লাগবে। তবেই আমি পরিপূর্ণতা, তৃপ্তি পাবো এবং সংসারে সুখ শান্তি লাভ করতে পারবো। মানুষ কখাল বাসে। এ কথা শুনে বলল, তাহলে তুমি কি এটা সত্যি বলছো নাকি নাকি আমার মন পরীক্ষা করছো? আমি বললাম, একদম না, আমি সত্যি বলছি। এখন তুমি সিদ্ধান্ত নাও তুমি কি করবে, ব্যাপারটা তোমার উপরে এখন আমি ছেড়ে দিলাম। উনি বললেন, ঠিক আছে, তাহলে পিয়াসকে কি বলবো? পিয়াস কি ভাববে? আমি বললাম যে পিয়াসকে আমি ম্যানেজ আজকের মধ্যে করে নেব এবং পিয়াস উপস্থিত থেকে তোমার আর আমার বিয়েটা সম্বন্ধ শেষ করবে। বলো, ঠিক আছে, তুমি যদি পিয়াসকে ম্যানেজ করতে পারো তাহলেই হবে। তাছাড়া ওর কাছে ব্যাপারটা একটু অন্যরকম না, তুমি ঠিক যেভাবে আমাকে সম্পর্কের ব্যাপারটা বুঝিয়ে দিয়েছো, তুমি এভাবেই পিয়াসকে একটু ব্রেন ওয়াশ করে নাও। না, আমি ঠিক ওনাকে অফিসে পরের দিন বের করে দেওয়ার পরে পিয়াসকে বললাম, পিয়াস আজকে তো কোথাও যেতে হবে না, বাড়িতে থাক। পিয়াস বলবো, কেন? আমি বললাম, তোর সাথে আমার খুব জরুরি কয়েকটা কথা আছে। বললো, ঠিক আছে, আমি আজকে কোথাও যাব না, আব্বু বাসার থেকে বের হলেই আমি তোমার সাথে কথায় বসবো। কি কথা? যাক, ওনার বাবাকে বাড়ির থেকে বিদায় করে দিয়ে পিয়াসের সাথে আমি আলাদা করে একটা রুমে চা করে খেতে খেতে ওর সাথে কথায় বসলাম। বললাম, পিয়াস, আমার জীবনে এই ঘটনা, তুই আমার মায়ের পেটের ভাই নই, আমিও তোর বোনও নই। পিয়াস তখন বুঝতে পারলো আমার সব কথা শোনা শেষে। পিয়াস বলল, হ্যাঁ সত্যিই তো, কারণ আমার বাবা শুধু আমাকেই জন্ম দিয়েছে, তোমার যেহেতু বাবা বেশি আছে, তুমি বলছো তুমি সব খোঁজ খবর জানো, সেখানে চলে গেলে কিন্তু তোমার আমার সম্পর্কের ব্যবধানটা অনেক, মানে পর আপনের তোর কিচ্ছু নেই এখানে। বুঝলাম তুমি আমার কেউ না, আপন কিছু একটা নাম ধরে ডাকার দরকার তাই ডাকি, কিন্তু তুমি কি বলতে চাইছ? পিয়াসের কথাই আমি বললাম, দেখো পিয়াস, তোমার বাবা আমার কেউ নয় সম্পর্কে। বললো, হ্যাঁ এটা তো ঠিক, তবে শরিয়া অনুযায়ী ওনাকে যদি আমি আমার জীবন সঙ্গিনী করি, এটাই আমি তোমার সাথে আলাপ করতে বসছি, তোমার কি কোনো আপত্তি আছে? বললো, কি, এটা কি করে সম্ভব? তুমি না সারা জীবন তাকে অন্য সম্পর্কে ডাকছো? আমি বললাম, হ্যাঁ, মানুষকে ওই যে কোনো কাকা ভাই আঙ্কেল যে কোনো একটা কিছু করে ডাকতে হয়, তাই আসলে ওনার সাথে তো আমার রক্তের সম্পর্কে কিছু নেই, তবে ওনার আর আমার ব্যাপারটা দুজনের মধ্যে মিট হয়ে গেছে, শুধু তুমি হলেই হয়ে যায়, যেহেতু এই ফ্যামিলির মেম্বার তুমিও, আর এখন তুমি ছোট নিয়ে বড় হয়েছ, বুঝতে পারো। তুমি বলো, তার ঘর নিয়ে হয়ে যদি তার সংসারে আমি থাকি, তোমার কি কোনো আপত্তি আছে? পিয়াস তখন গম্ভীর হয়ে মানে ওদিকটা মুখটা ফিরে বলো যে আমাকে একটু ভাবতে দাও, ব্যাপারটা কেমন যেন আমার কাছে গরমের মনে হচ্ছে, তা কি করে সম্ভব? আমি বললাম যে হ্যাঁ, আগে তুমি ভেবে তারপরে আমাকে জানাও। পিয়াস ভেবে 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 ধুম ধরে থাকলো, তারপরে বললো, হ্যাঁ, আজকে থেকে আর আমি আগে তোমাকে যে সম্পর্কে ডাকতাম সে সম্পর্ক ধরে আর ডাকবো না। তাছাড়া আমি আমার বাবাকে বলেছি অনেক দিন যে এই সংসারে কাকলির যদি বিয়ে হয়ে যায় তাহলে তোমার আর আমার রান্না বান্না খাওয়া দাওয়া কে করাবে? উনি তাও শোনে না, বিয়ে শাদী করে না। তুমি যে কয়টা দিন শ্বশুরবাড়ি শাশুড়ি বাড়িতে গেছিলে, সেই কয়টা দিন একটা মেয়েকে টাকা দিয়ে ভাড়া করে রাখছিল, তুমি আসার পরে তাকে বিদায় করেছে। এখন তুমি যদি এখানে থাকো তাহলে তো ভালোই হয়, তোমাকে আমার হাতছাড়া করতে ইচ্ছে করে না।
আর যেহেতু তুমি তোমার বাবার পরিচয়ও পেয়েছো আসল বাবার, সেখানে যদি তুমি যাতায়াত করো বা সেখানেই চলে দাও, এই কাজটা না করতে দিলেও তো সেখানে চলে যাবে, তখন কি হবে? আমি তো তোমাকে একবারে হারাতে চাই না। তুমি যে সম্পর্কেই হোক আমাদের সংসারে থাকো, আমি রাজি আছি, আমি নিজে থেকেই বিয়েটা সম্পন্ন করব। পিয়াস রাজি হয়ে গেল। ওর বাবা যখন বাড়িতে আসলো সব কথা খুলে বললাম। ওর বাবা বলল, ঠিক আছে, তুমি তো ভালোই পারো একজনকে ম্যানেজ করতে। আমি বললাম যে হ্যাঁ, পারবো না কেন? জীবনে চলার পথে কারোর সাথে তো অন্যায় করে চলিনি, তবে যে বললো ঠিক আছে। শেষ কথায় বলল যে, শোনো কাকুলি, এখন রাত 10টা পার হয়ে গেছে। পিয়াস যখন গভীর ঘুমাই একটাবার আমার পাশে দুজন বসে কথা বলে যে, বুঝতেই তো পারছো কাল যেহেতু বিয়ের পরেতে বসবো তুমি আর আমি, সেখানে আপত্তি করে কি লাভ? আমি বললাম আচ্ছা গো, ঠিক আছে, তুমি ঘুমাও, আমি সময় সুযোগ করে আসবো। যখন 11:30 12টা, আমি দরজায় দাঁড়িয়ে পিয়াসকে 2টা ডাক দিয়েছি জোরে করে। দেখি কোনো সারা শব্দ নেই, শুধু নাক ডাকানো আওয়াজ। মানে ও আবার বেশি রাত জাগতো না, গভীর পড়াশোনা শেষে গভীর ঘুমিয়ে পড়তো। আমি কনফার্ম হলাম যে পিয়াস খুব করে ঘুমিয়ে পড়ছে। তখনই আমি ওনার আবারও পাশে যাই, আগের দিনের মতো আবার ওই রকম দুবার, কত সময় ধরে। আমার এত একটা সুখময় সময় সেটা, না আমার যেন প্রাণটা ভরে যায়। কত মানে এই জীবনে আমার প্রথম এইভাবে আমি পরিপূর্ণতা পেয়েছি। খুব আনন্দিত, দম আছে বেচারার, সহজে হয় না। যাই হোক, সে একবার ইয়ে করার পরে পরের বার আবারও খেয়াল লাগবে, আর আমার ওইটাই দরকার। এইভাবেই 2বার ইয়ে করার পরে যা হোক বললাম, তো ঠিক আছে, কালকে যেহেতু বিয়ের বিয়েতে 2জন বসবো, অনেক কিছু হাতে থাক, বাসর রাত্রে আবার আমাকে বললো ঠিক আছে। পরের দিন ঠিক বাড়িতেই এক মুরব্বী কাজীকে ডেকে নিয়ে এসে পিয়াসকে সাক্ষী রেখে আমরা 2জন বিয়ের পিড়িতে বসে বিয়ের কাজটা সেরে ফেললাম। আমার আর তার বিয়ে হয়ে গেল। এই ব্যাপারটা আমি যে দ্বিতীয়বার এই কাজটা করতে গেছি, এটা আমার জন্মদাতা বাবাকে জানায়নি, কারণ এখনও হাতে সময় ছিল। তাকে যদি জানাই অবশ্যই এই কাজটা সে করতে দেবে না, বাধা হয়ে দাঁড়াবে। তাই হয়তো আমার ব্যাকগ্রাউন্ডটা তাকে সম্পূর্ণ এখনও বুঝাই দিইনি বা অধিকারটা দেয়নি। আমি একটু ফাঁকে ফাঁকে রাখছিলাম নিজেকে। তারপরে তার সাথে সংসার করতে করতে তাকে বললাম তাড়াতাড়ি একটা সন্তান দিবে, যাতে আমার আসল বাবার কাছে আমি যাতায়াত করতে পারি, এবং তার যাতে এখানে তোমার মতো এরকম আমার বয়সের ব্যবধান দেখে যাতে তার মনে অন্য কোনো প্রশ্ন না জাগে। যখন আমাদের সংসার বা পরিপূর্ণ একটা সংসার হবে, তখন যেন উনি আর কোনো এর উপরে নাক গলানোর সুযোগ না থাকে বা না পারে। বলো, তোমার বুদ্ধি আছে। ঠিক ওই বাসর রাত থেকে পরিপূর্ণ কয়েকটা দিন যেতেই আমার গর্বে সন্তান, মানে একটা রাতও আমরা মিস করতাম না। তার এই খিচে ফেলা দিয়ে আর ওই হাতে মারা কাজটা অন্তত আমি রক্ষা করেছি। এত সুন্দর আর ওইটা সে হাতে করে করে নষ্ট করে দেয়, সেটার থেকে অন্তত নিজেই ওইটা নিচ্ছিলাম। যা খুব ভালো লাগতো, প্রাণ ভরে যেত। অত লম্বা মোটা, কি সুন্দর একটা মানুষ, মনটাও বেশ বড়, সহজ সরল, আমার প্রাণ ভরে যেতে লাগলো। কি সুন্দর, আর সেও খুব খুশি ছিল। তারপরে যা হোক, বছর হতে না হতেই আমাদের একটা ছেলে সন্তান হলো। এতদিনে আমি আমার আসল বাবার কাছে যাতায়াত করিনি, মাঝে মধ্যে মোবাইলে কথা বলতাম। হঠাৎ করে একদিন আমি আমার স্বামীকে নিয়ে তার সামনে দাঁড়িয়ে পড়লাম। বললাম যে এটা আমার স্বামী, এটা আমার কন্যা সন্তান, আর এই হচ্ছে আমি। সে বলল, আমার জীবন থেকে তুই চলে গেছিলে রে কাকুলি, কিন্তু তুই এত বড় হয়েছিস, শেষ পর্যন্ত তোর বাবা পাশে নেই বলে এরকম একটা বয়স্ক ছেলেকে বিয়ে করেছিস। অর্থাৎ আমার আসল বাবা ভাবছিল যে এটাই বুঝি আমার বিয়ের স্বামী, তাকে এটা বুঝতে দিইনি আমি। বললাম যে হ্যাঁ, এখন আমি সুখে আছি, আমার সন্তান হয়েছে, এটা তোমার নাতি ছেলে, সব দেখেটে যাও, সে খুশি। এক পর্যায়ে আমার স্বামী মানে তার শ্বশুরের কাছে যাতায়াত করতো বা আমিও যেতাম সেখানে। এইভাবে চলতে চলতে আমার লাইফটা কেটে গেল। তো বন্ধুরা, আমার এই গল্পটি আজকে এই পর্যন্তই ছিল। তো আমার জীবনের পরিপূর্ণ একটা চিত্র তোমাদের মাঝে
তুলে ধরে পরিবেশন করলাম গল্পের মাধ্যমে। আশা করি তোমরা এই গল্প থেকে অনেক কিছু বুঝতে পেরেছ, শিখতে পেরেছ এবং বিনোদনও পেয়েছ। তোমাদের আসলে মূলত আমি বিনোদন দিতে চেয়েছি, যে সুন্দর একটা ঘটনা যদি সাজিয়ে ট্যাগ করে বলতে পারি তাহলে তোমরা অনেক খুশি হবে, অনেক বিনোদন পাবে মনের কাছে। আর এই রকম প্রতিনিয়ত বিনোদনমূলক ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর এই ভিডিওটা শেয়ার করে দাও যাতে অন্যরা দেখতে পারে। কথা আর এখন বাড়াবো না, আমার গল্প আজ এতটুকুই ছিল। তো আগামী ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হবে, কথা হবে, ফিরছি খুব শীঘ্রই। ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে, এই প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি। কিল অ্যান্ড টেক কেয়ার।